আমরা ২০২৪-এর লোকসভা নির্বাচনের মুখোমুখি। আমরা আজকে কথা বলতে এসেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক চিকিৎসক মানিক সাহা। ওনার সঙ্গে আমরা কথা বলবো রাজ্য রাজনীতি নিয়ে এবং লোকসভার প্রস্তুতি নিয়ে। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের নিউজ নমস্কার। নামের আপনি খুব ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন। এত ব্যস্ততার মধ্যে আমাদের একটু কথা বলার সুযোগ দিয়েছেন, এইজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। স্যার, আমরা প্রথমেই জানতে চাইবো যে এইবারের নির্বাচন যেহেতু সেটা লোকসভা নির্বাচন, আমাদের কেন্দ্রের সরকার পরিবর্তন হবে, রাজ্য থেকেও আপনি প্রথম থেকেই বলছেন যে এখান থেকে প্রতিনিধি পাঠাবেন। তো এবার আপনি মানুষের কাছে কি বলে ভোট চাইবেন? না, দেখুন, আমি একটা কথাই বলবো, আমাদের কাছে যিনি লিডার, সারা ভারতবর্ষের না, বিশ্ববরেণ্য বলা যায়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির, ওনার লিডারশিপে ভারতীয় জনতা পার্টি এবার লোকসভা লড়াইয়ে আমরা যাচ্ছি। তো মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য এই গত 10 বছরে উনি যা করেছেন সেই বিষয়গুলো নিয়েই আমরা যাব, যে বেনিফিশিয়ারি স্কিমগুলো, সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং দেশকে শক্তিশালী করার জন্য উনি যা করেছেন সেই বিষয়গুলো আমরা মানুষের কাছে নিয়ে যাব। এবং আমি নিশ্চিত যে মানুষ মাননীয় প্রধানমন্ত্রীজির উপর মানে 100%-এর উপরও যদি থাকে, সেই আস্থাটা আছে এবং মোদিজিকে সামনে নিয়েই আমরা যাব। পাশাপাশি আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যে যে আমরা যে একটা সুন্দর পরিবেশ এখন এখানে তৈরি করতে পেরেছি এবং তার যে বিশ্বাস আমাদের উপর মানুষ রেখেছে, কারণ গত 23-এ আমাদের বিধানসভার যে ইলেকশন হলো সেখানেও তার প্রতিফলিত হয়েছে। তো প্রধানমন্ত্রীজির যে কাজ এবং আমাদের এই সরকারের যে কাজ, দুটো মিলে আমরা মানুষের কাছে যাব এবং আমি নিশ্চিত যে মানুষ আমাদের উপর নিশ্চয়ই আশীর্বাদ দেবে এবং এখান থেকে দুটো আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে যে নতুন করে আবার সরকার গঠন করবে সেটা আমরা ওনাকে উপহার দিতে চাই। আপনাদের এবার এই নির্বাচনের আগে আপনাদের জোট সঙ্গী, প্রথম আপনারা বিজেপি আইপিএফটি ছিলেন, এইবার যে আমাদের যে প্রধান বিরোধী দল ছিল, দ্বিতীয় বৃহত্তম দল ত্রিপুরা মথা, এরা এই দলটাও আপনাদের সঙ্গে যোগ হয়েছে এবং আপনারা 3 দল মিলে এবার রাজনীতিতে ভোট চাইছেন। তো এই যে ত্রিপুরা মথাকে সংযোজন, এটা যে কেন এটা হঠাৎ করে আমাদের করতে হলো এবং এর ফলে রাজ্যের কি উন্নয়ন বা রাজ্যের ক্ষেত্রে কি মানে একটা পরিপূরক ব্যবস্থা তৈরি হতে পারে, সে ব্যাপারে আপনি যদি একটু আলোকপাত করেন আমাদের দর্শকদের। না, দেখুন, ত্রিপুরা মথা তো ওনারা তো ওনাদের অনেক এডিসি নিয়ে অনেক সমস্যা ছিল এবং ওনারা না, এর আগেও যারা বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টি হয়েছে, মানে সে ট্রাইবেল এরিয়াতে আপনারা সবাই জানেন। তো এখন যেহেতু ত্রিপুরা মথা আমাদের সাথে কথা বলছিল যে জনজাতিদের উন্নয়ন বিষয়গুলো ওনারা আমাদের সামনে রেখেছেন, আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে রেখেছেন। তো এর আগেও আমরা দেখেছি। তো আমাদের প্রায় 31% জনজাতি গোষ্ঠীর পপুলেশন এখানে আছে ত্রিপুরাতে। তো তাদের, আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীজি তো সবসময় চেষ্টা করেন জনজাতিদের যে উন্নয়নের জন্য, সব বেনিফিশিয়ারি বলুন, প্রকল্প বলুন, সব কাজ করেছেন। এখন আমরা, ওনারা তবে বুঝতে পেরেছেন যে যদি এই ত্রিপুরার জন্য কিছু করতে হয় এবং একমাত্র সেটা সম্ভব হবে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য এবং ভারতীয় জনতা পার্টির সাথে যদি ওনারা আসেন, তাহলে ওনার যে সমস্যাগুলো সেই সমস্যাও সমাধান হবে। এর জন্যই কিন্তু ওনারা আমাদের সাথে এসছেন। এর আগে আইপিএফটি এসছে। তো আমরা সবাই মিলে এখন আমরা চাই যে আমরা সবাই মিলে ত্রিপুরাকে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণেই কিন্তু ওনারা এসছেন। তো এর জন্য আমাদের অনেকটা বাড়তি সুবিধা হয়ে গেল এবং এখন আমাদের কাছে যে অপোজিশনে কংগ্রেস, সিপিএম, ওরা একসাথেই বলা যায় আছে, ওরা ইন্ডি হিসাবে আছে, আপনারা সবাই জানেন। আগে ইন্ডিয়া ছিল, এখন ইন্ডি হয়ে গেছে। তো ওদের বিরুদ্ধে আমাদের লড়াইটা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও অনেক সুবিধা হবে এবং আমরা জানি যে এগুলো যেভাবে আমরা কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে কাজ হয়েছে, মানুষ মানে পূর্ণ সমর্থন আছে আমাদের উপর।
আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে কথা বলতে চাই যে আমরা দেখেছি যে গত 5 বছরে যে মোদী সরকারের 5 বছর যখন বলা হয় তখন বিশেষ দুই একটা প্রকল্পের কথা বারবার ঘুরে ফিরে আসে। একটা হচ্ছে জল জীবন মিশন, একটা হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প, আর যে আয়ুষ্মান ভারত প্রকল্প। আর আরেকটা বিষয় সবসময় আসে যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়, সেটা হচ্ছে নারেগা, এমজিএন রেগা। এই 4টা প্রকল্প নিয়ে কথা হয়। আগে একসময় ট্রাইবেলদের বনাধিকার নিয়ে কথা হতো, সেটা হয়ে গেছে, এটা এখানে আর কেউ বলে না। এখন শুধুমাত্র এই প্রকল্পগুলো নিয়ে কথা হয়। এই ক্ষেত্রে এমজিএন রেগা সম্পর্কে বক্তব্য হচ্ছে এমজিএন রেগার যে বরাদ্দ সেটা নাকি কমে যাচ্ছে দিন দিন, যেই কারণে আমাদের যে রুরাল এরিয়াতে কাজের সুযোগ সম্প্রসারিত হচ্ছে না, সমস্যা তৈরি হচ্ছে। এবং যেই কারণে আমাদের রাজ্যের যে প্রান্তিক অঞ্চলের যে লোকজন তাদের কর্মক্ষমতা মানে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে এবং কিছু কিছু লোক বেপথে চালিত হচ্ছে। এই ব্যাপারটাতে আপনার মতামত বা আপনি আপনার সরকার ব্যাপারটাকে কিভাবে দেখছে একটু জানতে চাই আমরা। দেখুন, এমজিএন রেগার কথা যদি আপনি বলেন, এখানে এখন সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু এই কর্মসৃষ্টির দিক দিয়ে আমরা এখন 3rd পজিশনে আছি। অনেকে জানে না এগুলো। যদি এরকম হতো যে ত্রিপুরাতে আমাদের যে ম্যান্ডেজ সেটা কমে গেছে, সেই ম্যান্ডেজ দেওয়ার ক্ষেত্রে আমরা 3rd পজিশনে আছি, কাজে এটা একটা ভুল ধারণা এবং একটা অপপ্রচার। এবং বিধানসভাতেও আমরা বলেছি যে এটা কারা কিভাবে কন্ট্রোল হয় এবং আমাদের ম্যান্ডেজ কত আছে। কিছুদিন আগেও 3-4 দিন আগেও আমাদের আধিকারিকরা বলেছেন সেটা, যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের মানে অবস্থানটা কী, এবং সেই দিক দিয়ে সেটা বন্ধ হয়নি বা কমে গেছে সেরকমও বিষয় না। কেন্দ্রীয় সরকার দ্বারা এটা পরিচালিত হয় এবং আমরা সেই ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। দ্বিতীয় আপনি যেটা বললেন যে জল জীবন মিশন, 3% থেকে আমরা শুরু করেছিলাম জল জীবন মিশন, মানে নলসে জল। তো সেখানে জল জীবন মিশনে 3% থেকে এখন আমাদের প্রায় 78% চলে এসছে। তো সেই দিক দিয়ে আপনি যদি বলেন আগামী দিন আমাদের রুরাল এবং আরবান এরিয়াতে প্রায় 100%-এর যে আমাদের চিন্তাভাবনা, বহু জায়গায় আছে সমস্যা হয়, কারণ সেখানে জলের মানে উৎস খুঁজে পাওয়া যায় না। ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেখানে করতে হচ্ছে বা অন্য পন্থা অবলম্বন করে আমরা করছি। তো সেই সব জায়গার কারণে পাহাড়ি এলাকায় সমস্যা হয়। কিন্তু আগে কি কন্ডিশন ছিল, কথায় কথায় এগুলো দেখা হতো, ছড়ার জল তেমুক জল। কিন্তু এখন কিন্তু আমরা অনেক ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার চেষ্টা করছি। আমাদের মায়েরা বোনেরা অনেক দূর দূর জায়গায় যেত। তো মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু এগুলো দেখেছেন, জানেন উনি। সেই বিষয়ে নলসে জল যে প্রকল্প জল জীবন মিশন, সেটা কিন্তু আমাদের ত্রিপুরাতে এখন খুব ভালো পজিশনে। 78% তো খুবই ভালো। আগে 76 আসলো, বাই দিস টাইম 78% প্রায় হয়ে যাচ্ছে। আর একটা বললেন আপনি আয়ুষ্মান ভারত, এত বড় একটা প্রকল্প, সারা বিশ্বের মধ্যে মানুষ অবাক হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কী করে করলেন। 5 লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়া এবং গরিব মানুষদের জন্য দেওয়া, সেটা করেছেন। ত্রিপুরাতেও প্রায় আমাদের 13 লক্ষর মতো আমাদের টার্গেট ছিল। প্রায় বলা যায় 100% কিন্তু আমাদের এই কার্ডগুলো আমরা দিয়ে দিয়েছি সব ফ্যামিলিদেরই, সেখানে 100%। কিন্তু আমার কাছে অনেক লোক আসে, দেখা যায় যে আরও 4.15 হাউস হোল্ড তারা কিন্তু এই জন আরোগ্য যোজনায় তারা কিন্তু সেই স্কিমটা অ্যাভেল করতে পারছিল না। সেই জায়গায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করে আরেকটা শুরু করেছে, একই কায়দায়, খালি কার্ডটা চেঞ্জ হবে, আদারওয়াইজ সব কিছু বেনিফিট সব চলবে। এর জন্য প্রায় আমাদের গত অর্থ বছরে আমরা 59 করোড় প্রথমে রেখেছিলাম এর জন্য, এবার প্রায় এটা 104 কোটির মতো হয়েছে। তো সেই দিকেও কিন্তু আপনি দেখুন মানুষ খুব খুশি, এবং তার যে সুবিধে আপনি অনলাইনেও সেটা আপনার করতে পারবেন। এবং চালুও হয়েছে বিভিন্ন যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিমগুলো যেখানে সে সুবিধা পাচ্ছে, একই কায়দায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনারও সেই স্কিমটা তারা সেই আওতায় আসবে। এখানে একটা মানে অভিযোগ আসে সবসময় যে হাসপাতালগুলোতে গেলে পরে হাসপাতাল থেকে যখন মানে প্রেসক্রিপশন করে দেয়, ওই আয়ুষ্মান কার্ডের প্রেসক্রিপশন নিয়ে গেলে ওষুধের দোকান থেকে ওষুধ পাওয়া যায় না। ওরা বলে আমরা বিল আটকে আছে, আমরা পাই না। এই ব্যাপারটাকে আপনারা কি কিভাবে মিটিগেট করতে চাইছেন?
দেখুন এগুলো মাঝে মাঝে স্পেসিফিক সমস্যা, স্পেসিফিক যদি কোনো ঘটনা থাকে এবং এগুলো যখন আমাদের কাছে আসে, আমি সাথে সাথে বলি আপনি এই বিষয়টা এনকোয়ারি করুন। কিন্তু আপনি দেখবেন যেটা একজন দুজন হচ্ছে না সেটা কিন্তু হাইলাইটেড হয়, কিন্তু বাকি লোক তো পাচ্ছে, তবেই তো মানুষ খুশি। মাঝে মাঝে দেখবেন ওরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওরা বলছে কিন্তু যে আজকে আয়ুষ্মান ভারতের যদি কার্ড আমার না থাকতো তাহলে আমি আজকে হার্টের অপারেশনটা করাতে পারতাম না, আমার এই চিকিৎসা আমি করাতে পারতাম। বিভিন্ন সময় আসে, তাহলে এক দুজনের যে ঘটনা সেটা বেশি হাইলাইটেড হয়, কিন্তু এই যদি হয় স্পেসিফিক নিশ্চয়ই আমরা এগুলো দেখি এবং সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। শহর নিয়ে আমি যদি একটু প্রশ্ন করি আপনাকে, যে আগরতলা শহরের যে পানীয় জলের উৎস হচ্ছে মূলত হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আর হাওড়ার জল। হাওড়ার নদী সংস্কার নিয়ে আমাদের আগের সরকারগুলিও অনেক চিন্তা ভাবনা করেছিল, যে রিভার বেডটাকে ড্রেস করা এবং বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের জলের মানে আমাদের জল বেসিক্যালি কী হয়, প্রচুর বৃষ্টি হয়, সেটা ফ্লো ডাউন টু বাংলাদেশ, এটা যাতে কোনোভাবে প্রিভেন্ট করা যায় এবং আমরা যাতে ভালো কোয়ালিটির জল পেতে পারি। তো এই ব্যাপারটা নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, ব্যাপারটা আপনি যে নগর উন্নয়ন দপ্তর কি আপনি? দেখুন আপনি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট একটা হচ্ছে আমাদের এখানে হাওড়াতে, আপনি নিশ্চয়ই গিয়েছেন ওখানে, কত সুন্দর সে প্রকল্প। সেখানে আমি এখানে গিয়ে আমি দেখলাম যে জলটা আসছে, সেই জলের আমাদের মেইন উৎস কি, এখানে তো বরফ থেকে আর জল আসে না, পাহাড় থেকে পাহাড়ের যেসব গাছগাছরা আছে, জল যখন ধরে ওরা যখন সেই হিউমিডিটিটা ধরে রাখে, তার থেকে জল কিন্তু তৈরি হয়, গাছের গোড়ার থেকে এই জলগুলোই আসে, আর কিছু স্ট্রিম ছোট ছোট আকড়া সেইগুলোই আসে। তো এর মধ্যে বহু জায়গা গড়িয়ে আসে, তো যেখানে যেখানে এই জলগুলো আসছে সেখানে আমরা এটাকে আটকে যাতে বাঁধের মতো ছোট একটা ইয়ে করে আমরা ওই জায়গাতেও কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করছি যেখানে দেওয়া। তাছাড়া এখানে যে জলগুলো আসে সেই জলগুলো যাতে নতুন একটা স্কিম আমি সেখানে দেখলাম সেট আপও করেছে ওরা, যে জলের অক্সিজেন যাতে ভালো থাকে এবং হ্যাঁ ওটি লেভেল বিওটি লেভেল যাতে ঠিক থাকে, এক পিওটি লেভেল থাকবে, প্লাস ওখানে যাতে কোনো রকম আপনার ব্যাকটেরিয়া ভাইরাসের কোনো মানে যদি সমস্যা থাকে তাকেও ইয়ে করে স্টেরিলাইজ করে সেই জলটা কিন্তু এখন দিচ্ছে এখানে আগরতলাতে। আর বাকি যে জলগুলো আছে এখান থেকে তো আমাদের গ্রাউন্ড ওয়াটার থেকে নিচ্ছেই, সেগুলোকেও এখানে আপনি জানেন যে আমাদের আয়রন রিমুভাল প্লান্ট তার সেটাকে করে তারপরে পিউরিফাই করে তারপর দিচ্ছে, চেষ্টা চলছে। আমাদের এখানে তো জলের একটা সমস্যা আছে। আপনি মানে আপনি নিশ্চয়ই জানেন বা না জানলেও আমি আপনাকে বলতে চাই যে শহরের যে পূর্বাংশ মানে ধলেশ্বর, বনমালীপুর সহ এই অঞ্চলে জলের কিন্তু সাপ্লাইটা একটু কম আছে, জলের মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই কম আছে। এবং আরেকটা সমস্যা এখন যেটা শহরে হচ্ছে সেটা হচ্ছে আমাদের শহর পরিচ্ছন্ন করার জন্য যে ব্যবস্থা থাকার কথা, নিয়মিত থাকার কথা, সেটা তদারকি ঠিকঠাক হচ্ছে না বলে আমাদের মনে হয়। এবং শহরবাসীরও তাই ধারণা যে পরিষ্কার ঠিকমতো রাখা যাচ্ছে না, সরকারি ব্যবস্থা আছে কিন্তু তদারকিটা ঠিকঠাক হচ্ছে না। আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ব্যাপারে আপনি কি কোনো কিছু বলবেন আমাদেরকে? না, আমি তো সবসময় আমি এই দিক দিয়ে যদি বলুন তাহলে কিন্তু আগরতলার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কিন্তু প্রাইজও পেয়েছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি তদারকি তো একটা মানে দরকার, এটা তো নো ডাউট। এবং আমি বারবার আমাদের মিউনিসিপ্যালিটির যিনি আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, মেয়র আছেন, ওদের থেকে বারবার আমি বলি, আমাদের যে কমিশনার আছে ওনাদের প্রায়ই আমি ডাকি যে কোনো অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ যেন না হয়, সবসময় এটাকে অ্যাড্রেস করা। এবং নিশ্চয়ই যেগুলো সমস্যা তো সমস্যা থাকবে, কিন্তু সমস্যাগুলো সমাধান যাতে করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি সবসময়। আমরা যদি একটু ইন্টারন্যাশনাল দিকে যাই, আমাদের এখানে একটা এসিজেড হচ্ছে, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা রুট কানেক্টিভিটি হচ্ছে, চিটাগাং সিপোর্টকে আমরা ইউজ করব, প্লাস আমরা নিশ্চিন্তপুরের সঙ্গে যোগাযোগ হবে। তো আমরা সবাই বলছি আমরা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হব, কিন্তু আমরা যদি গেটওয়ে হই তাহলে আমাদের ন্যাচারাল রিসোর্স বা আমাদের যা ডোমেস্টিক রিসোর্স তার মনিটাইজেশন দরকার। তো এই ব্যাপারে আপনার সরকার কি ভাবছে? না দেখুন, আমাদের তো এখানে যে রিসোর্স যেগুলো আছে সেগুলো ধরুন এখানে আমাদের ব্যাম্বো বেসড ইন্ডাস্ট্রি আছে, আমাদের এখানে রাবার যেটা ভারতবর্ষের মধ্যে এখন সেকেন্ড হাইয়েস্ট প্রডিউসার আমাদের কেরালার পরে,
এবং তার গুণগত যদি আপনি বিষয়টা দেখেন সেই দিক দিয়েও বেটার। তাছাড়া আমাদের এখানে আপনার টি নিয়েও কালকে আমরা অকশন এখানে সেন্টার করেছি, এখানে ইনগ্রেশন হলো। তো সব মিলিয়ে ত্রিপুরাতে কিন্তু আপনার এখানে প্রচুর গ্যাস আছে ত্রিপুরাতে। তো গ্যাস ভিত্তিক বিভিন্ন যে সারের বিষয়েও আসে, অনেক সময় অনেক ধরনের ঘটনা আমরা শুনি। তো বাইরের থেকে অনেক লোক আসছে আমাদের এখানে, তো ওরাও চাইছে যে ত্রিপুরাতে কিছু একটা ইনভেস্ট করার জন্য। তো ইনভেস্টারও আসছে, আপনি বিভিন্ন যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এবং ভালো পরিমাণে ইন্ডাস্ট্রি কিন্তু এখানে এমএসএমইর মাধ্যমে প্রচুর ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে। আমি কুমারঘাটেও গেছি, বুজংনগরও গেছি, পরশুদিন আমি এখানে অরুন্ধতিনগর গেলাম, বাদারঘাটেও শুনছি। সব জায়গায় কিন্তু এখন একটা মানুষ চাইছে যে এখানে কিছু একটা করা। তো স্পেশাল ইকোনমিক জোন যেটা আপনি বললেন যে সাবরুমে হচ্ছে, সেটা এখানে একটা সত্যিকারের অর্থেই কিন্তু সেখানে একটা হাব হবে এবং আমাদের ইনভেস্টররাও অনেক আসছে যে ওখানে ওরা চাইছে এখানে কিছু করার। তো আশা করি এর মাধ্যমে আমাদের যে চিটাগাং যে বোর্ডটা সেটাকে যখন ইউজ করা হবে, তো আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশেও যেতে পারবো, বিদেশেও যাওয়ার সুযোগ রয়েছে ওয়াটারওয়েজে। আর এখান থেকেও যদি আমরা যাই, নর্থ ইস্ট পুরো কাভার হবে। তো এর জন্য বলছি, নর্থ ইস্টে মানে যাওয়া মানে কি, সেখান থেকেও সাউথ ইস্ট এশিয়াতে যাবে। তো এর জন্য আমরা বলছি গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বয়ন শিল্প মানে কাপড় শিল্প খুব উন্নত হচ্ছে, এবং দেখা যাচ্ছে খবর নিয়ে জানা গেল যে আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারত থেকে যে কাপড় বাংলাদেশে যাচ্ছে, এখানে তৈরি হচ্ছে, তারপরে সেটা আবার ইম্পোর্ট হচ্ছে ভারতবর্ষে। তাহলে মানে আপনারা কি এই ধরনের কোনো চিন্তাধারা করছেন কি না যে আমাদের এখানে যদি এরকম শিল্প আমরা করতে পারি? আমাদের এখানে টেলারিংয়ের স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমরা টেলারিংটাও শেখানো হয়েছে অনেককে। বাংলাদেশে যেই র মেটেরিয়ালটা বাংলাদেশে যাচ্ছে, এটাকে আমরা এখানে করে আমরা কি কোনো সেরকম কোনো বয়ন শিল্প কারখানা তৈরি করতে পারি কিনা, সেই ব্যাপারে আপনার কোনো চিন্তাধারা আছে কিনা? এই বিষয়ে কথাবার্তা হয়েছে, ওদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যারা আছে ওনারা বলেছিল। তো এটার দেখতে হবে, মানে মেইন হচ্ছে কোথার থেকে আমাদের যে ম্যাটেরিয়ালস, র মেটেরিয়ালসটা কোথায়, এখানে কীভাবে পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে। তো নিশ্চয়ই আমরা করব। এখানে বাঁশভিত্তিক, তো আমি যেটা বললাম ব্যাম্বো বেসে অনেক কিছু আমরা করতে পারি। তো ইথানল তৈরিরও আমরা চিন্তা ভাবনা করছি। তো সব মিলিয়ে ভারত ত্রিপুরার কিন্তু ফিউচার খুব ব্রাইট। তো এখানে ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, আপনি জানেন যে আগরবাতির ইন্ডাস্ট্রি হচ্ছে, তো ইলাস্টিক তৈরি হচ্ছে রাবার থেকে। আমাদের রাবার থেকে আপনার চেয়ার, ফার্নিচার এগুলো তৈরি হচ্ছে, টেবিল তৈরি হচ্ছে এবং খুবই ভালো। শুধু তাই নয়, আমাদের যে আগর এখন বিদেশেও যাচ্ছে। তো ত্রিপুরার সব দিকেই, ইভেন ফ্রুটস, বিভিন্ন জ্যাক ফ্রুট থেকে আরম্ভ করে, পাইনঅ্যাপলস থেকে আরম্ভ করে কুইন আনারস, সবাই জানেন যে ভারতবর্ষে শুধু না বিদেশেও তার কদর আছে। তো এখানে কিন্তু এইগুলো নিয়ে আগে কেউ কোনো দিন চিন্তা করেনি। তো আমরাও চাই যে এখানে জিডিপি বাড়ুক এবং সেই দিশায় আমরা কাজ করছি। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেখানে আপনার নোটিশে আমরা আনতে চাই বা জিজ্ঞেস করি আপনার সরকারের দৃষ্টিভঙ্গিটা এখানে কি, যে আমরা যে ইনভেস্টমেন্টটা বাইরে থেকে আসার কথা, সবাই বলছেন যে এখানে হেলথ ট্যুরিজমের অনেক স্কোপ আছে, হেলথ ট্যুরিজম। তো আপনি 1.5 বছরের মুখ্যমন্ত্রী, আপনি কি এই ব্যাপারটাকে কোনোভাবে চিন্তা ভাবনা করেছেন কিনা বা এর কোনো অগ্রগতি আছে কিনা? না, আমি তো বলছি হেলথ ট্যুরিজমের তো বহু লোক, আমি এখান থেকে বাইরের থেকে প্রচুর লোক আসছে, মেডিকেল কলেজ খুলতে চাইছে, অনেকে হসপিটাল খুলতে চাইছে, ওদের সাথে কথাবার্তাও চলছে। তো সেইগুলো নিশ্চয়ই আমরা চাই, কারণ বাংলাদেশের এখানে ওরা ত্রিপুরা মানে আগরতলা হয়ে ওরা ফ্লাইট ধরে আমাদের ভারতবর্ষেরই অনেকে সাউথ ইন্ডিয়া যায়, অনেকে দিল্লি যায়, কলকাতায় যায়। তো ওনাদের মাননীয় মন্ত্রী মহোদয় একবার এসেছিলেন, আমার সাথে কথা বলেছিলেন। তো কথায় কথায় আমি বলেছিলাম যে আমাদের এখানেও তো ভালো স্বাস্থ্য ব্যবস্থা আছে। তো ওরা বললো যে না, আমরা ব্র্যান্ডেড চাই। তো ওই ধরনের ব্র্যান্ডেড যেসব হসপিটালগুলো আছে বা যারা কলেজ আছে যাদের, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরাও চাই এখানে ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, 2টো মেডিকেল কলেজ আছে, বিএসসি নার্সিং কলেজ এখন শুরু হয়ে গেল। ভবিষ্যতে এখানে আমরা রিসার্চ আছে। তাছাড়া আমাদের আগামী দিন হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, তো এটা মানে মেডিকেল হাব করারও একটা চিন্তা ভাবনা আছে। লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে আমরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলতে চাইবেন?
না, একটাই কথা বলবো আমি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে ভারতীয় জনতা পার্টি একা এই বছরের টার্গেট 370। এবং কেন 370? যে আর্টিকেল 370 যখন উনি বিলুপ করেছেন, ওটাকে সম্মান দিতে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের, আমরা সবাই জানি যে 370 উনি এটা মানে সংখ্যা রেখেছেন। এর আগে আমাদের 303 ছিল আসন সংখ্যা লোকসভাতে, এটাকে এবার 370। আর বলছেন যে এনডিএর যে শরিক যারা আছে সে শরিক দল মিলে 400-র উপর হবে। তো এবং এত কাজ মাননীয় প্রধানমন্ত্রী যে করেছেন, একদিকে দেখুন আমাদের স্বাস্থ্য সুরক্ষার কথাই বলুন, আমাদের দেশের নিরাপত্তার কথাই বলুন, আমাদের উন্নয়নের কথা বলুন, ডেভেলপমেন্টের কথা বলুন, মানুষের, সাধারণ মানুষের সব স্তরের সবকা সাথ সবকা বিকাশের মুখে না, সেটা কাজেও দেখিয়েছেন। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম, এমন কোনো শ্রেণী নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিশ্বকর্মা পূজার দিন উনি ডিক্লেয়ার করেছেন 18টা শ্রেণী যে উনাদেরও উন্নয়ন দরকার, উনাদেরকে ট্রেনিং দেবে, ট্রেনিংয়ের জন্য 500 টাকা করে প্রতিদিন দেবে, স্কিল যাতে ডেভেলপমেন্ট হয়। এবং প্রথমে 1 লাখ, তারপরে ওনাদেরকে 1 লাখের পরে ওনাদেরকে 2 লাখ দেবেন, মানে 3 লাখ, প্রায় 13,000 কোটি টাকার প্রজেক্ট উনি ঘোষণা করেছেন প্রতিটা শ্রেণীর। সেই দিনও একটা পোর্টাল উনি শুরু করেছেন। তো সব জায়গার মধ্যে মিলিয়ে আমরা দেখছি যে সাধারণ মানুষের কথা উনি চিন্তা করেন। তো সব মিলিয়ে আমার মনে হয় যে মানুষ, পুরো ভারতবর্ষের সব মানুষ এখন প্রধানমন্ত্রীজির উপর পুরো বিশ্বাস আছে, সেটা আধ্যাত্মিক দিক দিয়ে হোক আর বাকি তো আমি বললাম সব বিষয়ে প্রধানমন্ত্রীজি মানে একটা আদর্শ পুরুষ হিসাবে আমাদের সামনে আছে। তো আমি আশা করি যে আগামী যে আমাদের যে টার্গেট, আমরা মানে প্রধানমন্ত্রীজির আশা আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী আবার ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। শুধু দর্শক মণ্ডলী, আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন কথা বলার জন্য, এই জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা যে খোলামেলা আলোচনা করলাম সেখান থেকে আমরা রাজ্যের আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়গুলো আমরা তুলে নেওয়ার চেষ্টা করেছি, যেই সময়ের মধ্যে যেইটুকু পেরেছি। ভবিষ্যতে আমরা আবার মুখ্যমন্ত্রীর কাছে আসবো, ওনার বক্তব্য আমরা শুনবো। নমস্কার সবাইকে। নমস্কার।